এখন আমরা যেটা শুরু করতে পারি, আজকে যে প্রথম গেস্ট রয়েছে তার সাথে পরিচিত হব এবং তারপর নন স্টপ শুধু আমরা ঘটনাই শুনবো। আসসালামু আলাইকুম। আসসালাম। কি নাম আপনার? আমার নাম আরিফ শিকদার। আরিফ শিকদার, কি করেন আপনি? আমি ব্যবসা করি। ব্যবসা করেন। এই ভূতে বিলিভ করেন? জি জি অবশ্যই। কবে থেকে এটা আপনি বিশ্বাস করা শুরু করছেন? এটা আমার সাথেও ঘুরছিল ছোটবেলা থেকেই। আচ্ছা। আমার আত্মীয়স্বজন অনেকের সাথে ঘুরছে। হ্যাঁ। তো এছাড়া তো আমাদের কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। রাইট। এখানে তো আমার ঈমানই থাকবে না যদি আমি বিলিভ না করি। রাইট, আমরা জিনে বিলিভ করি, ভূত বলে কিছু নাই, বাট হ্যাঁ। ওকে, সো আমাদের সাথে যে ভাইটা রয়েছেন তিনি কিন্তু খুব চমৎকারভাবে গল্প বলেন এবং আমি অফলাইনে শুনছিলাম তার স্টোরিগুলো। একটু মনোযোগ দিয়ে শোনেন, গল্পের ডিপে ঢোকার চেষ্টা করেন। তার জন্য কি করতে হবে? খুব মনোযোগ দিয়ে গল্পটা ভিতরে যেতে হবে। আমি যেটা করতাম যে ভূতের গল্প শুরু হলো না, একদম লাইট টাইট অফ করে কানে হেডফোন দিয়ে চুপচাপ খালি শুনতাম। ভালো লাগে, কিন্তু অন্যরকম ফিল নেয়া, এটাকে বলে ফিল নেয়া। আপনি তো জানেন, আপনি অনেক ফ্রেন্ডলি। সো চলেন আমরা এখন আমার যে ভাই আছেন এই ভাইয়ের কাছ থেকে ঘটনাগুলো শুনি খুব মনোযোগ দিয়ে। এখন আমরা বিরতিহীনভাবে ঘটনা শুনবো, চলেন বলুন। আমার প্রথম ঘটনাটা হচ্ছে আমার এক বড় ভাই, ওর মুখ থেকে শোনা ঘটনা। এটা হচ্ছে সাভারের ধামরায়ের ঘটনা, প্রায় 1900 শতকের ঘটনা। তখন সাভার ধামরায় একটা ব্রিজ ছিল আর কি। আচ্ছা। মূলত এই ব্রিজকে ঘিরাই হচ্ছে ঘটনা। ওই ব্রিজের ওইখান দিয়ে যখন মানুষ যাতায়াত করত, দেখা গেছে যে কেউ একটা সবজির ভ্যান নিয়ে যেতেছে, ওই ভ্যান থেকে সবজি পড়ে যায়। তারপরে ওইখানে ব্রিজ থেকে নামানোর সময় দেখা গেছে যে একটা ঘোড়ার গাড়ি যেতেছে, ঘোড়ার গাড়ি দেখা গেছে যে হুচট খেয়ে উল্টে দিতেছে, এরকম অবস্থা আর কি। ঢালু ছিল অনেক। আচ্ছা। তো এই জন্য আর কি ওখানে যাতায়াত করতে মানুষের সমস্যা হইতো। আবার অনেকে দেখা যাচ্ছে কেউ যাইতেছে ওখান দিয়ে, কেউ আর কি ঢিল মারলো, এরকম আর কি। ব্রিজের বৈশিষ্ট্যটা আমি একটু বলি আর কি। ব্রিজের আশেপাশে ছিল ডান পাশে ছিল ধান ক্ষেত, বাম পাশে ছিল বিশাল চক আর ধান ক্ষেত। সামনে বর্ষাকালে ব্রিজের নিচটা ছিল পানিতে ভরা থাকতো, আর এমনি শুকনোর সময় আর কি ওখানে ধান লাগাইতো। আচ্ছা। তো মূলত একবার আমার যে বড় ভাইয়ের মুখ থেকে শুনছি আমি, সাখাওয়াত ওর নানা হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় আর কি। তো ওরা হচ্ছে ওইখানে গণস্বাস্থ্য এরকম হসপিটাল ছিল আর কি, মোটামুটি আর কি। অত ঢাকার মতো তো ইয়া ছিল না, আর অনেক আগের যেহেতু। তো নানা মারা যাওয়ার পরে তখন আর কি ওই হসপিটালে এরকম অ্যাম্বুলেন্স বা গাড়ি টাড়ির ব্যবস্থা ছিল না। আচ্ছা। ওইখান থেকে ওরা ভ্যানে করে একটা ভ্যানালা ঠিক করে, ওই ভ্যানে করে হচ্ছে ওদের বাসায় নিয়ে আসবে। তো ওরা হচ্ছে একটা ভ্যান ঠিক করে ওরা নানা লাশ ওই ভ্যানে উঠায় দেয়। ভ্যানে উঠানোর পরে ওই ভ্যানে করে যখন ওই নিয়ে আসার পরে যখন ওই ব্রিজের কাছাকাছি আসার পরে ব্রিজে উঠবে, কিন্তু ওই ভ্যান হচ্ছে ওই যখন ইঞ্জিন গাড়ির মতো যখন হার্ড হয়ে যায়, মানে গাড়ি আর নড়ানো যায় না, ঠিক ওই রকম ফ্রিজ হয়ে যায় আর কি। ভ্যান নড়াইতে পারে না। দেখা গেছে যে ওই মনে হচ্ছে কোনো কিছু পিছের দিকে মানে আটকে ধরে রাখছে, এরকম আর কি। তো তখন হচ্ছে ওই যে ভ্যানালা ছিল সে হচ্ছে আর কি নেমে দেখে যে কি আসলে সমস্যা। আর ভ্যানালা এখানে জানতো যে এখানে এরকম অনেক কিছুই হয়, হ্যাঁ। যে এখানে দেখা গেছে এর আগে যে কেউ গেলেই হুন্ডার দিয়ে এখান দা গেলেই হচ্ছে বা সাইকেল দা গেলেই মানে পিছন দিয়ে কেউ টাইনা ধরে, এরকম আর কি। তো হচ্ছে উনি হচ্ছে ওখান দিয়ে উঠাতে পারে না। তখন ওই যে ওই ব্রিজটার যে ওভার ব্রিজটা খুব পুরানো পরিত্যক্ত ছিল আর কি। খালি জাস্ট হুন্ডা সাইকেল এগুলো আর কি, অল্প যে যানবাহনগুলো ছিল ছোটোখাটো এগুলো এসে যাতায়াত করতো। তো ব্রিজটা ডান দিকে আবার কিছু অংশ ঢালু ছিল। দেখা গেছে ওইখান দিয়ে যদি ঠিকমতো মানে ড্রাইভার ভালো না হয় বা যারা ওইটা ব্রিজটা পার হবে এরা ভালো না হলে ডাইরেক্ট খাদে পড়ে যায় আর কি। মানে খাদে বলতে নিচে পড়ে যায় আর কি। তো ওই লাশটা নিয়ে যখন ওই ভ্যানওয়ালা আর কি ওইখান দিয়ে যাবে, তো ওর হচ্ছে ভ্যান হচ্ছে এরকম সমস্যা। ও জানতো যে এখান থেকে কিছু না কিছু একটা হয় আসলে। তো আর কি ওখান থেকে যাওয়ার সময় আটকা যায় আর কি। আর ভ্যান মনে হয় পিছন থেকে টাইনা ধরে রাখছে, লাশ আর ভ্যানের ভিতরে আবার লাশ আছে। তো ভ্যান গাড়ি থেকে মানে আর ভ্যানের সাথে কেউ উঠে নাই, কারণ একটা লাশ উঠলে তো ভ্যানে আর জায়গা থাকে না, ছোট ভ্যান। তো চালায় নিয়ে আসবে আর কি। ওই ব্রিজে ওঠার পরে কেউ যেন মনে হয় টাইনা ধরে রাখছে। তো নাইমা দেখে যে কিছু নাই, মাটির টাঙ্গা কি আবার ওই যে ইয়ের সাথে ওই চাক্কার সাথে আটকালো হয় কিনা তাও দেখে যে না, ওরকম কোনো কিছু আটকায় নাই। তখন হচ্ছে একটু নেমে একটু ঠেলা দিয়ে পরে আবার উঠানোর পরে তখন আবার চলতে থাকে। কিন্তু ওই যে সামনে যে ঢালুটা থাকে আর কি, ওইখান দিয়ে ওই যাওয়ার সময় ওই ব্রিজ থেকে ওই
ব্রিজ থেকে হচ্ছে ওই লাশ সহকারে ভ্যান একদম নিচে পড়ে যায়, ব্রিজের নিচে পড়ে যায়, মানে এরকম ডানে করতে গিয়ে একদম নিচে পড়ে যায় ওখান থেকে। তো ওখান থেকে যখন নিচে পড়ে যায় তখন ও তো খুব ব্যথা পায় আর কি, ও মোটামুটি ভালোই ব্যথা পায়। আর তখন ও হচ্ছে একটা পাগল হচ্ছে, ওইখানে আবার একটা পাগল ছিল, ওই পাগলরে এরকম দিনের বেলা দেখা যেত না, কিন্তু এমনি মানুষ আর কি সন্ধ্যার সময় প্রায় ওই ব্রিজের ওইখানে দেখতো একটা পাগল আর কি। তখন ওই পাগল হচ্ছে কী করে, ওরে ভ্যান, ও পাগলার মিলা ওই ভ্যানটা সোজা করে, আর ওই পাগল কারো ক্ষতি করতো না, ওই পাগল কখনোই কারো ক্ষতি করতো না। ওই আর ওই পাগল মিলা ওই ভ্যানটা সোজা করার পরে তখন ওই দুজনে মিলা হচ্ছে ওই লাশটা হচ্ছে ওই ভ্যানের উপরে উঠায়, তারপরে ওইরকম চাদর বাসা থেকে চাদর নিয়ে গেছিলো, লাশটার উপরে চাদর মোড়া দিয়ে দেয়। তখন ওই পাগল ওই লোকেরা বলে যে তুই এখান দা যাওয়ার সময় তুই পিছন দিক দা কিন্তু তাকাবি না, খবরদার, পিছনের দিকে যদি তাকাস তাহলে তোর ক্ষতি হয়ে যাব। তখন হচ্ছে ও হচ্ছে ঠিক আছে পিছনের দিকে তাকাবো না। তখন ওই নিচ থেকে উঠতে পরে আবার রাস্তায় উঠে যায় ভ্যান, পাগলারে উঠায় দেয় আর কি, আর বলে যে তুই পিছনের দিকে তাকাবি না, যদি পিছনের দিকে তাকাস তাহলে তোর বিরাট বড় ক্ষতি হবে। তখন হচ্ছে ও লাশ নিয়ে হচ্ছে চালাইতে সামনের দিকে আসা পরে ও হচ্ছে একটু সামনে যাই কৌতূহল বসত আর কি পিছের দিকে তাকায় ঘুরা। এই 20-25 হাত যাওয়ার পরেই আর বলছে পিছের দিকে তাকাবি না, কিন্তু ও 20-25 হাত যাওয়ার পরেই ও কৌতূহল বসত ঘুরা পিছের দিকে তাকায় দেখা যায় যে ব্রিজের নিচে যে পাগল ছিল, পাগলও নাই, কেউ নাই, মানে গাছপালা জনমানব শূন্য, কেউ নাই। তখন আরও ভয় পেয়ে যায়, কিরে 1-1.5 মিনিট হইলো না, পাগলে গেল কই, খালা পুরা চকমক চারিদিকে, পাগলে নাই, কই গেল পাগলে। তখন ও হচ্ছে ভয় পেয়ে যায় অনেক, যে পাগল কই গেল। ভয় পেয়ে যাওয়ার পরে ওই চালাইতে ও হচ্ছে ওদের বাসায় আসার পর ওই এটা ঘটনাটা কাউকে বলে না। তখন হচ্ছে ওর হচ্ছে ওই ওয়াইফকে বলে আর কি, রাত্রেবেলা যখন ওর যে নানারে মাটি টাটি দেওয়ার পরে, যে মারা গেছে ক্যান্সারে, ওরে মাটি টাটা দেওয়ার পরে রাতে ওর ওয়াইফের কাছে বলে, ওই বড় ভাই তার ওয়াইফের কাছে বলে যে এরকম ওই ব্রিজের ওখানে তো অনেক ঘটনা ঘটে, কিন্তু আমি আজকে লাশ নিয়ে আসতেছিলাম, তখন আমার সাথে ওইখানে হচ্ছে ওইখানে একটা পাগল ছিল, ওই পাগল হচ্ছে ওইখানে আমি যখন আমরা লাশ উপর থেকে পড়ে গেছিলাম, আমি লাশ সহকারে ভ্যান সহকারে, তখন ওই পাগল আমার ভ্যান থেকে পাগল আর আমি দৌড়া ভ্যানে উঠা দিয়েছিলাম, আর পাগল বলছিল আমার পিছের দিকে তাকাইতে না, কিন্তু আমি তো পিছনের দিকে তাকাইছি, বুঝলেন, তার ভিতরে অনেক ভয় লাগতেছিল। তখন হচ্ছে সে হচ্ছে এটা খুইলা বলার পরে ওই রাত্রে হচ্ছে সে ঘুমের ভিতরে মারা যায়, তার ওয়াইফকে বলে শুধু, ঘুমের ভিতরে মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ পুরো পরিবারের সবাইকে এটা বলে যে তার সাথে এই ঘটছিল, এই হয়েছিল। তখন হচ্ছে তারা হচ্ছে এটা আসলে কি হয়েছে এটা জানার জন্য একটা হুজুরের কাছে যায়, বড় হুজুর, ওদের এলাকায় একটা হুজুরের কাছে যায়। তখন হুজুরে বলে যে এইখানে যে ওই ব্রিজটা ছিল, ওই ব্রিজের ওইখানে হচ্ছে মানে অনেকেই দেখতো আর কি, যে একজন হচ্ছে একটা লোক আর হচ্ছে ওই একটা মহিলা, একটা ছেলে আর একটা মেয়ে ওই ব্রিজের উপরে বসে আড্ডা দিতেছে, মানে রাত্রেবেলা সন্ধ্যার পরে বা রাত্রে ফজরের আজানের আগে, মানে অনেকের বাসা থেকে দেখা যেত দূরে ওই ব্রিজের ওইখানে 2টা মহিলা বৈশা পাটি বিছা গল্প করতেছে, তারপরে ব্রিজের উপরে বৈশা পাও হেলাইতেছে, দুলতাছে, এরকম দেখে অনেকে আর কি। তো বলছে যে এখানে একবার অনেক আগে যখন নদী ছিল আর কি, তখন হচ্ছে এখানে একবার একদল ডাকাতের দল হচ্ছে এখানে আক্রমণ করছিল, 20-25 জন ডাকাত মিলে আক্রমণ করছিল। তখন হচ্ছে এখানে যে তখন একটা পরিবার থাকতো এখানে, ওই পরিবারের হচ্ছে একদল ডাকাত হচ্ছে ওই বোর স্বর্ণ গয়না অনেক কিছু চুরি গরু টরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তো বউ আবার এগুলা দিতে চায় না, যাওয়ার সময় বড় একটা স্যান্দাও দিয়া মানে বুকের ভিতরে একটা কোপ দেওয়া যায়, ওই এক কোপেই তার বুড়ি টুরি বের হয়ে যায়, সে ওখানে মারা যায় আর কি, তখন এটা দেখে আবার ওই তার হাজবেন্ড আবার পাগল হয়ে যায়, ইনস্ট্যান্টলি তখন পাগল হয়ে যায়, কিন্তু পাগল হয়ে যায়, আর ওই হাজবেন্ডে হচ্ছে তা দিয়ে যায় আর কি, ওই হাজবেন্ড হচ্ছে ওই যে আবার ওই কি ওই ডাকাত দলরা তাদের সাথে নিয়ে যাওয়ার পরে ওই হাজবেন্ড অনেক দিন পায় না, অনেক দিন পরে তারা হচ্ছে হঠাৎ করে একদিন দেখে যে রাস্তার মোড়ে
সে বেহুশ হয়ে পড়ে রয়েছে আর কি, কিন্তু সে মানে কারো চিনে না, অচেতন অবস্থা আর কি, পাগল হয়ে গেছে আর কি। কিন্তু এরপরে কিছুদিন পরে ওই পাগলও মারা যায়, তা অসুস্থ হয়ে আর না খাইতে খাইতে ওই পাগল কিছুদিন পরে মারা যায়। কিন্তু ওই পাগলরে এখনও মানে ওই গ্রামের লোকেরা আর কি দেখে, যে ওই হুজুরে পরে বলে আর কি এরকম, এই কাহিনীটা হুজুরে বলে যে এরকম এরকম এখানে ছিল, তো ওরা তো মারা গেছে, কিন্তু ওরা তো এমনি কারো ক্ষতি করে না, ওই তোমার হাজব্যান্ড যে মারা গেছে, ওই হুজুরে বলে তোমার হাজব্যান্ডের ওরা কোনো ক্ষতি করে নাই, কিন্তু তোমার হাজব্যান্ড হচ্ছে ভয়ে মরে গেছে। তোমার ওই পাগলটা আরো সাবধান করছিল যে বা মুড়ি টুরি যখন বানায় আর কি, তো এক পরিবার আরেক পরিবার এরকম হেল্প করে, মুড়ি বানাইতে সহযোগিতা করে। তখন হচ্ছে ও হচ্ছে পাশের গ্রামের লোকেরা হচ্ছে মুড়ি বানাবে আর কি, মুড়ি বানাবে, তো ওরে বলে আর কি, ওদের বলে আর কি হেল্প টেল্প করতে, ওর দাদির আর কি বান্ধবী আর কি। তো ওর দাদির সাথে ও হচ্ছে পাশের গ্রামে যায়, মুড়ি বানানোর জন্য যায়, মুড়ি বানাবে। তখন হচ্ছে মুড়ি বানাইতে থাকে ওর দাদির সাথে, ও ওই ঢেকিতে করে মুড়ি টুড়ি বানাইতে থাকে, মুড়ি বানায়। বানানোর পরে এক পর্যায়ে হচ্ছে ওইখানে হচ্ছে ওই বাড়িতে হচ্ছে একটা ঝামেলা ছিল আর কি, পুলিশের ঝামেলা ছিল, কি একটা ওই জায়গা জমি নিয়ে মারামারি হওয়ার পরে ওখানে পুলিশ আসে আর কি, পুলিশের ঝামেলা হয়, পুলিশের ঝামেলা ছিল, পুলিশের ঝামেলার পরে হচ্ছে ওদের মুড়ি বানানো বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ বানায় আর কি, মুড়ি বানানো বন্ধ হয়ে যায়। মুড়ি বানানো বন্ধ হওয়ার পরে ওরা হচ্ছে ওদের বাসায় চলে আসবে, মানে ওখান থেকে প্রায় ওদের বাসা মানে ঘূর্ণিঝড়ের মতো একটা বাতাস, অনেক জোরে বাতাস করে আর হাত থেকে মুড়িগুলো সব হয়ে যায়, মানে মুড়ি খাইতে নাই, হাত থেকে মুড়িগুলো সব উড়ে যায় আর কি। আর ওই বাতাসে চড়ে আর দাদি আর কি ওখানে বেহুশ হয়ে আর ঠাস হয়ে পড়ে যায়। আর ও হচ্ছে সামনের দিকে আগাইতে থাকে, ও হলো হাঁটতে থাকে, মানে বাতাসে ওর দাদি হচ্ছে ঠাস হয়ে পড়ে যায়, বেহুশ হয়ে যায়, আর ও হচ্ছে হাঁটতে থাকে, সামনে হাঁটতে হাঁটতে বাতাসে চলে যায়, ও হাঁটতে হাঁটতে যখন ওদের গ্রামে আসে, বড় দুপুরবেলা একজনের সাথে দেখা হয়, আর বলে যে আর ফুপুর সাথে দেখা হয়, ফুপু আবার যে ঘাটে পানি আনতে যায়, তখন দেখা হয় যে কী রে তোর দাদি কই গেলি, তোর দাদির সাথে তুই একলা এলি কেমনে? তখন ওই বলে যে দাদি এমনি বলে যে দাদি তো ওইখানে বেহুশ হয়ে পড়ে রয়েছে, দাদি ওখানে পড়ে রয়েছে। তখন ওরা বলে যে দাদি পড়ে রয়েছে, মানে কয় হ্যাঁ বেহুশ হয়ে রয়েছে ওখানে। তখন ওরা সবাই ধরে যায়, কী কস মা বেহুশ হয়ে রয়েছে? তখন ওরা আর কি ওদের মাথায় এটা কাজ করে না যে মা ওইখানে ওর দাদি বেহুশ হয়ে রয়েছে, কিন্তু ও একলা কীভাবে আসলো, এটা ওর মাথায় কারোর মাথায় কাজ করে না। তখন আর কয়েকজনের ডাক দেয়, সবাই মিলা যায়, দেখে যাও দাদি বেহুশ হয়ে রয়েছে। তখন দাদিরে পানি টানি ছিটায় বাসায় আইনা কুলোর করে আইনা পানি টানি ছিটায়, তখন জিজ্ঞাসা করে যে কী হয়েছিল, আপনি বেহুশ হয়ে গেলেন? ও মিলন তো আয়সা বললে একলা। ওর দাদি তখন বলে কইতে পারি না কি হয়েছে, ওখানে ওই জগ বাসায় তো গেছিলাম মুড়ি বানাইতে, কি ঝামেলা হয়েছে, ঝামেলার পুলিশ আইছে, এখন আজকে মুড়ি বানা লাগবো না, কালকে আনালে পরশু দিন ডাক দিব মনে, পরশু দিন বানাবো না। তখন ওই চকের তখন দাহন ধরছি, জোরে একটা বাতাস আইছে, বাতাস আইয়া আমার আর কিছু মনে নাই, এই পরে আর কিছু মনে নাই, পরে এইলো, পরে উঠা দেখি যে আমি ঘরে, সবার কাছে করতেছে, তো সবাই এটা কোনো একটা ইয়ের সাথে নেয় নাই। কিন্তু ওই বাতাসের সাথে সাথে ওই যে বাচ্চা ছিল আর কি, ওই বাচ্চার উপরে কিছু একটা ভর করছে আর কি, ওই আমার ফ্রেন্ড মিলন ওর উপরে কিছু একটা ভর করছে। ও হচ্ছে মানে যখন আর কি মানে এই পর থেকে ওর ভিতরে অনেক অস্বাভাবিক অনেক কিছু কাজ করে, যেমন ওই খেলাধুলা করতো অনেক বাচ্চাদের সাথে, এরপর থেকে কোনো খেলাধুলা করে না। যেমন নদীতে ও সাঁতার কাটতে যায়, নদীতে ও গোসল করতে যায়, ওর বয়সী সবাই 5 বছর 6 বছর 7 বছরের ছেলেমেয়েরা একসাথে গোসল করে। ও হচ্ছে চুপ করে বৈশা থাকে, পানির দিকে তাকায় থাকে। যখন ওর পোলাপাইন যখন ওই খেলে ডোবাডুবি খেলে, মানে ডুব দেয়, কে কত দেরিতে ডুব দেয় উঠতে পারে, যখন ডোবাডুবি খেলে ওরা যখন বলে যে আয় আমরা ডোবাডুবি পাল্লা খেলি, দেখি কে কত তাড়াতাড়ি দেরিতে উঠতে পারে, কার শ্বাস কত বড়, তখন ও হচ্ছে কয় আচ্ছা খেলি। প্রায় 7 মিনিট 8 মিনিট হয়ে যায়, মানে সবাই ডুব দেওয়া উঠা যায়, ওরা কেউ খুঁজে পায় না, সবাই ডুব দেওয়া উঠা যায়, ওরা কেউ খুঁজে পায় না। ও অনেকক্ষণ পরে দেখে ওই পারে যায় বসে রয়েছে, মানে ওই পারে উঠা বসে রয়েছে, বসে হাসতেছে। তখন সবার অনেকে এটা ভয় করে, কই এটা তুই এটা কেমনে কি করলি, আমরা সবাই কেউ পারতাছি না, তত এত ইয়া ছিল না, শ্বাসটা তো ইয়া ছিল না, তুই তো কখনো এত ইয়া পারস নাই।
তুই তো কখনো এত দীর্ঘ শ্বাস রাখতে পারস না, তুই এত শ্বাস কেমনে ই করলি। মানে ওরা কিছু জিজ্ঞেস করলে খালি হাসে, দাঁত বাড়ি করে হাসে। তারপরে হচ্ছে ও হচ্ছে ও কখনোই গাছে উঠতে পারতো না, গ্রামের ছেলে হলেও গাছে উঠতে পারতো না, কিন্তু ওই কড়ই গাছ, বিশাল বড় বড় কড়ই গাছে ও তাড়াতাড়ি করে উঠে দিতে পারতো। তো এটা ওই সব পরিবারের অনেকের এই বিষয়টা চমকা দিছে, কিরে ও তো গাছে উঠতে পারতো না, কিন্তু বড়ই গাছ, বড় বড় বড়ই গাছ, কড়ই গাছ, এগুলাতে ডাব গাছে এত তাড়াতাড়ি উঠে কেমনে। আমার ভিতরে অনেক একটা পাওয়ার মনে হয় চলে আসছে, এরকম আর কি অস্বাভাবিক পাওয়ার চলে আসছে, ওইরকম গাছে উঠে যেত। তারপরে দেখা গেছে যে ইলিশ মাছ ভাজবো, তারপরে দেখা গেছে ইলিশ মাছ ভাজবো, ও হচ্ছে ইলিশ মাছ রান্না করছে, ওই যে রান্না করার পর ভাইজা পাতিলে রাখছে, দেখা গেছে যে 15-20 টুকরা রাখছে, ওই 7-8 টুকরা 10 টুকরা খায় ফেলে, এরকম আর কি। কিন্তু আসলে 1 টুকরা 1.5 টুকরা খাইতো, মানে কাটা বেছা দেওয়া লাগতো, এই জন্য খাইতো না। হ্যাঁ, তো এরকম আর কি ওর ভিতরে ই করতেছে, কিন্তু মানুষ আসলে বুঝতেছে না কীভাবে কী হইতেছে। কিন্তু সবারই এটা আর কি দৃষ্টিতে লাগছে যে ও এরকম করতেছে আর কি। তারপরে অনেকে দেখে যে ও সন্ধ্যার সময় এশারের পরে 10টা-11টার গ্রামে তখন অনেক অন্ধকার, মোটামুটি ভোররাত্রি চলে 11টার দিকে গ্রামে, জ্যোৎস্না আলোতে দেখে ও হচ্ছে নদীর পাড়টা হাঁটতেছে, ওরা দেখে ও নদীর পাড়টা হাঁটতেছে। তারপরে একা একা নৌকা চালাইতেছে, ওই আমার ফ্রেন্ড ওই মিলন দেখে একা একা নৌকা চালাইতেছে। তারপরে ওই একলা একলা মাছ ধরতেছে, জাল ফালাইতেছে, মাছ ধরতেছে, এরকম আর অনেকেই দেখে। তো আরে বাসায় এসে বলে যে মিলন তো দেখি এরকম নদীর পাড়ে ও মাছ ধরতেছে 11টার দিকে। আমি যা ডাক দিলাম, এই মিলন তুই কি করস? কয় আমি মাছ ধরি। কয় দিকে তোর মারা যায় কয়ে দিব? কয় না না আমু না, আমি মাছ ধরবো, পরে আমু। পরে কয় সবাই তো ঘাবড়ে, এতটুকু ছেলে মাছ ধরবো মানে, মাছ ধরে কীভাবে, এত রাইতে সাহস হয় কীভাবে? পরে ওরা আবার জিজ্ঞেস করে তোর আব্বাকে, কয় তোর আব্বাই আছে, ওখানে আছে। পরে এরকম আর কি এক একজন এক এক কথা বলে। পরে আর কি আরেকবার হচ্ছে ওর চাচা এরকম 1 সপ্তাহ হয়ে যায় আর কি, এরকম মানুষের এক একজনের সাথে এক এক রকমের ঘটনা ঘটে। তো এটা সবার আর কি নজরে পড়ে। তো ওর হচ্ছে চাচা হচ্ছে ঢাকা থেকে হয়েছে প্রায়, ওর সাথে ঘটনাটা সবার সাথে এরকম 1 সপ্তাহ ঘটতেছে আর কি। তো সবাই তো চমকা যেতেছে যে মিলনের সাথে এগুলো কী ঘটতেছে, মানে এরকম একটা ছেলে 5 বছরের ছেলে, সে লাভ দিয়ে গাছে উঠা যায়। তারপরে এরকম আর বন্ধুরা এসে বলতেছে মিলনের লগে তখন কেউ পারে না, ডোবাডুবি কইরা। তো প্রথম বলছে মতো কেউ বিশ্বাস করে নাই, পরে যখন সবাই দেখে মানে আসলে তো এরকম হইতেছে, তো এরকম সবাই কেউ গুরুত্ব দেয় নাই। তারপরে মানুষজন এসে বলে মিলন তো এখানে দেখলাম, ওই নদীর পাড়া দেখলাম রাইতেবেলা। তো মনে করে যে মানুষ শয়তানি করতেছে, মানে এক একজন এসে এক এক কথা বলে, তো মনে করতেছে ওর বাবা মা মনে করতেছে যে ওরা শয়তানি করতেছে। তখন হইছে ওর চাচা, এরকম 1 সপ্তাহ ঘটতেছে। তো ওর চাচা হইছে ঢাকা থেকে গ্রামে যায়। গ্রামে যাওয়ার সময় দেখে যখন ওই চকের ওখানটা যখন আসবো আর কি ওদের বাসার দিকে, দেখে ওদের চকের ওখানে যে কাকতারু আছে, ওই কাকতারু আর কান্দে মিলন বৈশা রইছে। তখন ওর চাচা তখন মনে মনে বলে যে কিরে আমার ভাইসটা ওইখানে কাকতারুর উপরে, এখন বাজে হলো 8:30-9টা, এখন আমার ভাইসটা ওই কাকতারুর উপরে কি করে, ওই কাকতারুর উপরে বৈশা রইছে। তখন হচ্ছে ওই ও আবার ডাক দেয় যে কিরে তুই এই কাকতারুর উপরে বৈশা রইছিস কে? ও মিলন আবার বলে যে কাকা তোমার লিগা বৈশা রইছি। কয় আমি তো এটা তো খালি তোর বাবা জানে, আর হইলে তোর দাদি জানে, আর তোর কাকি জানে, তুই জানোস কেমনি? আর তুই এত রাইতে এখনো ঘুমাস নাই, রাত বাজে কয়টা, তোর খবর আছে? তুই এখনো ওইখানে বৈশা রইছস। কয় কাকা চলো তোমার লিগা বৈশা রইছি। তো ওই এখন ভাতিজা যে কইছে যে তোমার লিগা বৈশা রইছি, ও আর কি তখন করে না আর কি, যে বাড়িতে আর ফোন দেয় না যে মিলন এত রাইতে এখানে কি করে, কাকতার লগে দাঁড়ায় রইছে, বৈশা রইছে। প্রথমে দেখতে কাকতার কান্দে বৈশা রইছে, পরে নাইমা ওখানে আবার কাকতার সামনে দাঁড়ায় রইছে। তো বিচলিত হয়ে গেছে আর কি। তখন হইছে ও আর রাত্রেবেলা ফোন দেয় নাই, ও হইছে বাইশারে নিয়ে বাড়ির দিকে যায়। যখন বাড়ির উঠানের দিকে ঢুকবো, তখন ওর ওর চাচারে বলে কাকা তুমি কইও না, আমারে কইও না, আমি ঘরে যাইগা। আরে খারাপ তোর মা কিছু কইব না। না কাকা তুমি কাউরে মারে কইও না, বা আব্বারে কইও না, আমি ঘরে যাইগা, শুনলে আবার বকা দিব। তুই অত রাত ওখানে গেছিলি কি লিগে? এমনি 8টাতে গেছিলাম। তো
ওর বাইশটা মানুষ কইছে, এই জন্য আর এত গুরুত্ব দেয় নাই। তো ওইসব বাসায় যায়, বাসায় যাওয়ার পরে ও ঘরের ভিতরে যায়, ঘরের ভিতরে যাওয়ার পরে তখন ওই ইয়ারে আর বউরে কয় মিলন তো দেখি ওই কাকতরার উপরে খাড়াই রয়েছে। আমি বললাম ওই ওখানে কি করে, ওই এত রাতে কাকতরার উপরে ওই এমনি করে উঠলো কেমনে, ওখানে কি করে? তো ওর মাথায় খেলে নাই, হাতটা বেলা ওর মাথায় খেয়েছে, কিরে ওই কাকতরার উপরে ওই উঠলো কেমনে, আর হচ্ছে ওই উঠার পরে ওই আবার নামলো কেমনে? ও তো এত উঁচা থেকে লাভও দিতে পারবো না, কাকতরা তো লম্বাও কম না, প্রায় 6 ফিট 5 ফিট 6 ফিট। তো এরা তখন খেয়াল পড়ে নাই। ও হচ্ছে রাতে যখন বাসায় আইছে আর বউর সাথে শেয়ার করছে, আর বই কইছে যে মিলনে কাকতরার উপরে উঠবো কেমনে, আর এটা কাকতরার উপরে উঠলে কি কাকতরা থাকে না, কাকতরা ভাঙ্গা পড়া যায় না, আর ওখান থেকে নামবোই কেমনে, তুমি কি পাগল ছাগল হয়ে গেছো নাকি? কই মিলনটা তো আমি আমার লগে আছি, তুমি না এলে মিলনটা জিগাও। পরে আর ভাবি আর চাচি হয়েছে মিলন ঘরে যায়, যা দেখে মিলন আরো 2-3 ঘন্টা আগে ঘুমাই গেছে গা। তখন আর ভাবিরে যায় কয় আপনার ভাই তো বলা দেখছে মিলন রে কাকতরার উপরে, মিলনে কাকতরার উপরে বইয়া রয়েছে। আর ভাই হলো আর ভাই আর ভাবি হলো আসে, কয় মিলন তো এই মাগরিবের নামাজ এবার বাদ বুদ খায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে ঘুমাই গেছে গা, ওই তো বাইরে হয় না, আর 2 ঘন্টা আগে ঘুমাই গেছে। তখন ওই আর চাচা এটি শুন না, চাচা শরীরের পশম দাঁড়া জায়গা। তখন ওই আর চাচা হয়েছে তখন বলে যে, তখন তোর চাচা ভাবে যে না এখানে তো কোনো একটা কিছু গন্ডগোল আছে। চাচা বুঝতে পারে যে এখানে কিছু একটা ঝামেলা আছে, এখানে তো এমনি তো এরকম হওয়ার তো কথা না। ওরে কাকতার উপরে দেখলাম, আর এটা তো আসলে তখন তো আমার মাথায় খেয়াল হয় নাই যে আসলে ওইখান থেকে ওই নামলো কেমনে আর কাকতার ভিতরে উঠলো কেমনে। তখন হয়েছে ওই সারা আর ঘুমায় না, আর চাচার ঘুমায় না, আর চাচা ঘুমায় না। পরের দিনের বেলা হয়েছে আর 22 তারিখে বলে কাকা তুমি রাইতে কাকতার উপরে, কাকতা ওখানে গেছিলে কে ধান খেতের ভিতরে কাকতার উপরে? তখন আর ওই মিলনও বলে যে না কাকা আমি তো এখানে যাই নাই, আমি তো ঘুমায় আসছিলাম, আমি তো কইতে পারি না কিছু, আমি তো ওখানে যাই নাই, আমি তো মাগরিবের পরে খাওয়া দাওয়া করে ঘুমায় আসছিলাম, আর আমি তো কিছু কইতে পারি না ওখানে, আর ওখানে আমি যাবো কে এত রাইতে বেলা ধান খেতের মধ্যে? তখন ও আরও ভয় পেয়ে যায়। তখন ওই দিন রাইতেবেলা ওই যখন বলে যে না আমি কাকা যাই নাই, তো তখন তো অনেক ভয় পেয়ে যায়। তো ওই দিন রাইতেবেলা প্রায় তখন ওই চাচা আবার আর ভাইদের বন্ধু টন্ধু ছিল, বলতেছে যে অনেকদিন ধরে মাছ ধরি না, একদিন মাছ ধরতে যাওয়ানোর কাম, খালি তো ঢাকায় চাকরি বাকরি করি, আহি মাসে 1-2 বার একটু মাছ টাছ ধরতে হইব, একটু মাছ টাছ ধরে টাটকা মাছ ধরে খামো। আর মাছ ধরার মজা আলাদা, রাইতে মাছ ধরতে ভালো লাগে, রাইতে জাল হালাইলে অনেক মাছ বেশিও পাওয়া যায়, বেশি মাছ ধরা যায়। তো এটি আবার যে আর 22টাও শুনছে, মিলনে শুনছে, শোনার পরে তখন ওই দিন রাইতেবেলা ও ঘুমায়, আর ওর ওই কাকতারার বিষয়টা নিয়ে ওর ভিতরে খুব ভয় লাগে। আগের দিন তো ঘুমাইতে পারে না এইসব জিনিস চিন্তা করে, পরের দিন ঘুমানোর পরে শেষ রাইতের দিকে আর 22টা ডাকে কাকা কাকা আমি মিলন, কাকা আমি মিলন। তখন ও হইছে দরজার দিকে বাইরে দিছে কাকা আমি মিলন। তখন ও আর বড় কইতাছে যে মিলনে বলে দরজা বেরাইতেছে, দেখা তো যায় দরজা ওখানে যায় কি হয়েছে মিলনে দরজা বেরাইতেছে কে? দরজা খুলা দেখে কেউ নাই। তুমি কি পাগল? আর চাচারা কইছে তুমি কি পাগল হয়ে গেছো? মিলন এত রাইতে দরজা বেরাইবে কেমনে? এখন রাইত বাজে করা যে তুমি মিলনে দরজা বেরাইতেছে, তুমি কি পাগল মাগল হয়ে গেছো নাকি? তখন হইছে বলতে স্যার কি তুমি কি পাগল টাগল হয়ে গেছো, এত রাইতে মিলনে দরজা বেরাইবে কেমনে? মিলন কি এখানে আসে নাকি? তখন হইছে আবার ঘুমানোর পরে আবার 20-25 মিনিট পরে আবার ডাক দেয় কাকা মাছ ধরতে যাইবা না? তখন ওই ওর মাথায় খেলে যে কিরে ওই মাছ ধরতে যাইতে চায়, আর ওই যে ডাকে যে এটা খালি ওর চাচাই শুনে, ওর চাচি শুনে না, ওর চাচি শুনতে পায় না। ওর চাচ তো ভাই আছে, আছে বোন আছে, মানে মিলে ওই চাচার হয়েছে ছেলে মেয়ে আছে, কেউ শুনে না, ওর চাচিও শুনে না, খালি ওর চাচা শুনে। তো এরকম ও বুঝতে পারছে যে ওর সাথে কিছু একটা ঘটতাছে। তখন ও বাসা থেকে বাইরে না ভয়ে। তুই সকালে ফজর নামাজের পরে বা সকালে নাস্তা রাস্তা কইরা আর 22 তারিখ জিজ্ঞেস করে কিরে তুই কি আইছিলি কালকে রাইতে করে? না তো কাকা আমার তো কিছু এরকম মনে নাই, আমি যাবো কে মাছ ধরতে লেগে আমি তোমার লগে? তো এরা আবার আর ইয়ারে কয় ওই চাচিরে কয় যে এরকম কিন্তু সত্যি সত্যি আমি আওয়াজ শুনছি।
তো এটা আর কি ওর চাচারে আর চাচিরে ওরা মিলনের বাবা মামারে যখন কয়, তখন মিলনের বাবা মা প্রথমে গুরুত্ব সহকারে নেয় নাই, পরে আর কি করছে। মিলনের সব কিছু তো অস্বাভাবিক। এখন ওরা ভাবছে যে ওরা শুক্রবারে ওই অনেক পাশের গ্রাম থেকে একজন লোক আসে আর কি, হুজুর আসে খুতবা বলতে। তো এই হুজুরে দেখাবে আর কি মিলনটা আসলে সমস্যাটা কি। তখন হয়েছে ওর চাচা হয়েছে ওই পরের দিন আবার সেম আর ডাকে যে কাকা আসো মাছ ধরতে যাইবা না, চলো তোমার লগে মাছ ধরতে যাবো। তো ওর চাচা লোক ঘুমানোর অনেক চেষ্টা করে, কিন্তু এটা আওয়াজটা খালি ওই ওর চাচাই শুনতেছে, কাকা মাছ ধরতে যাইবা না, চলো মাছ ধরতে যাবো। তখন এরকম ও দরজা খুলা দেখে কেউ নাই। তখন আবার হইছে পরের দিন আবার এরকম পরের দিন আসে যে কাকা মাছ ধরতে যাবে না, চলো মাছ ধরতে যাবো। তখন ওই কয় যে আচ্ছা খারা, তুই খারা, আমি আইতাছি। তখন ওর চাচা মানে দেখতে চায় আসলে এখানে কি হয়েছে, মানে ঘটনাটা কি, এরা আজকে জানতে মনে মনে প্রতিজ্ঞা করে যে আজকে আমরা এটা জানতে হইব কাহিনীটা কি। আমি ওটা বললাম যে কাকতার উপরে দেখলাম, এটা কেউ বিশ্বাস করলো না, আর আজকে কাহিনীটা কি এটা আমার জানতে হইবই। তখন হইছে ওই জাল নিয়া নৌকা তো ঘাটে বাঁধা থাকে ওদের নৌকা, জাল নিয়া আর বাইস্তারে ঘরে বাইরে দেখে জ্বর বাইস্তা খাড়াই রইছে কয় তুই যে বাইরে আইসোস, তোর বাপ মা জানে তুই যে বাইরে আইসোস এত রাইতে? কয় না কাকা, মা আব্বার আমার কইও না, কইলে আমার যাইতে দিব না কাকা, যাইতে দিব না। হ্যাঁ ঘুমাই রইছে, আমি যে পলাইয়া দরজা খুইলা আবার দরজার নিচে সিটকারি লাগাই দিছে। ওই যে দেখো তুমি ওখানে দেখো যে বাইরে তার সিটকারি লাগাই না আছে। ও কি মেয়েরা দেখা যায় সত্যি সত্যি বাইরে তার সিটকারি লাগাই না আছে। পরে কয় তোরা যে আমি পরশুদিন যে তোরে কাকিরে যে কইলো তুই যে ডাক দিলে আমার কাকা মাছ ধরবা না, তখন ওই তোর কাকিরে যে পাঠাইলাম, তখন তো তোর কাকি তো তোরে পাইলো না। কালকে আমি তোরে কইলাম, আমি যে বাইরে তোরে খুঁজলাম রাইতেবেলা, কই কালকেও তো আমি তোরে পাইলাম না। কাকা ওই কাকি যদি আবার দেখে মার কাছে যদি কয়ে দেয়, মা তো আমার মারবো। আর কালকে পাও নাই, কালকে আমি গেছিলাম ঘরে গেছিলাম তুমি তো বাইরেতে দেরি করছো, এলিয়া ঘরে গেছিলাম তখন হইছে ও তখন একটু আভাস পায় না আমার বাইশটাই কোনো ঝামেলা মামলা মনে হয় নাই। আর মনে মনে করে যদি ঝামেলা থাকতো তাহলে তো কিছু একটা বুঝবই। তো বুকে সাহস নিয়ে জাল নিয়ে যায় মাছ ধরতে। তো ও সে আর বাইশটারে কয় এটা জাল হালামু, তুই ধরে রাখিস, বইটা ধরে রাখিস। তখন হয়েছে ওরা জাল ফালানোর পরে প্রায় অনেক মাছ পায় রাত্রেবেলা, প্রায় বড় মাছই পায় প্রায় 5-7টা, আর গুড়া টুরা মাছ পায়। তখন হয়েছে মাছ পায়া মাছগুলো একটা হাড়ির ভিতরে রাখে। ওই পরে ওই ওদের ওই হাড়ি পুরাটা বইরা যায়, ছোট একটা হাড়িতে রাখে, হাড়ি পুরাটা বইরা যায়, পুরা দুই খাওয়া দেয়, দুই খাওয়াতে ওদের হাড়ি পুরাটা বইরা যায়। প্রথম খাওয়াতে অর্ধেক পরে, সেকেন্ড খাওয়াতে পুরা হাড়ি বইরা যায়। তো হাড়ি বেড়ে যায়, তখন ওর বাইশটারে কয় বাইশটা আর মাছ ধরবি নি, প্রায় 2টা খাওয়া দিতে প্রায় আধা ঘন্টার উপরে চলে গেছে, আর মাছ ধরবি নি। কাকা আরো 2 খাওয়া দেই, চাচারা বলে কাকা আরো 2 খাওয়া দেই। তখন হইছে ওর কাকা হইছে আচ্ছা আবার খাওয়া দেই। এখন অত মাছ থাকার জায়গা নাই হাড়ির ভিতরে, ওরা কি করে নৌকার ভিতরে যে পাড়াতন থাকে, ওই পাড়াতনটা বিরাইয়া ওটার তলে আর কি মাছগুলা রাখে, ওরা তলে মাছগুলা রাখে। আর আবার আরেক খেতে আরো মাছ পায় ওরা হাড়ির ভিতরে, ওই ইয়ের ভিতরে, ওই ওদের যে পাতিল ছিল পাতিলের ভিতরে মাছগুলা রাখে। এই বাইং মাছ পায়, শিং মাছ পায়, কই মাছ পায়, মাগুর মাছ পায়, এরকম আর কি। তখন হইছে আর চাচা হইছে জাল উঠানোতে ব্যস্ত থাকে, উঠানোতে ব্যস্ত থাকে। তো একটু পরে আইসা যখন জালের ভিতরে মাছগুলো আবার মাছ পায়, মাছগুলা রাখবে, দেখে জালের ভিতরে কোনো মাছ নাই, ইয়ের ভিতরে পাতিলের ভিতরে কোনো মাছ নাই। তখন হচ্ছে তারা আর কি চাচা কি করে, কি কয় কি রে পাতিলে না মাছ আছে ওলের আগে, বাইশটা আবার বলে যে মাছ তো কাকা, ওই মিলন আবার বলে মাছ তো কাকা নৌকার ভিতরে ডাইলা থুয়ে দিছি। ও আচ্ছা ঠিক আছে। তখন আবার ওই মাছগুলো আবার ওই পাতিলের ভিতরে ডালানোর পরে আবার যখন ই করব আর খাওয়া দিব লাস্ট খাওয়া, তখন আবার দেখা যায় এখানে মাছ নাই।
কয় ওই মাছ কি ধুয়া দিছিস? কয় তোর তো থুইতে দেখলাম না। কয় হ কাকা ধুয়া দিছি। যখন ওই মাছগুলা ডালবো, ডালানোর পরে এখন মিলন আবার বলে যে কাকা আরেক খাওয়া দিই। কয় না শরীর হাত পা ব্যথা করতেছে, আর খাওয়া দেওয়া লাগবো না। না না কাকা এটা লাস্ট খাওয়া দিই। তখন হয়েছে মাছগুলা হয়েছে এখন আবার জাল ফেলে। জাল ফেলানোর পরে ওই জাল ফেলানোর আগে ও আবার দেখে যে এতগুলা মাছ উঠলো, নৌকা তো ভরে যাওয়ার কথা যে তলা, এই মাসে এতগুলা মাছ উঠলো। তখন ওরা ওই নৌকার ওই ইয়া সরায় দেখে কি মাছ যে পরিমাণের উঠছে, আর চাচা দেখে মাছ তো ওই পরিমাণের নাই। তখন আবার একটা খেয়াও দেয়। খেয়াও দেওয়ার সময় খেয়াল করে যে আসলে কাহিনীটা কি। প্রতিবার ওরা ওই কয় যে নৌকার হিতে মাছ রাখছে, মাছ তো খুঁজাবেই না, মাছ তো তলার ভিতরে দেখি মাছ নাই, তা মাছ গেল কই এতগুলা মাছ? আর তো নৌকা তো ফোটাও নাই যে লাফায় টাফায় চলে যাব। তখন হয়েছে ও দেখে খেয়াল করে যখন জাল ফেলায় মাছগুলো উঠায়, দেখে ওই খেয়াল করে দেখে আর বাইশটা হয়েছে পাতিল থেকে উঠে চাপায় চাপায় মাছ খাইতেছে, টাইনা টাইনা এমন মাছ খাইতেছে। আর ছোটোগুলা মাছ যেগুলো এগুলো এক মুঠ নিয়ে নেয় মুখের ভিতরে করতেছে, চাপাইতেছে। তখন ওই এটা তো দেখা তো খুব ভয় পাইছে, ওর দেখা শরীরের প্রতিটা পশম দাঁড়ায় গেছে, কিরে আমার ভাইস্তা মাছ খায় কেন? তো আবার কাঁচা মাছ। তখন ওই ভাবে না এটা তো আমার ভাইস্তা না, আর আমার ভাইস্তা হলো এখানে একটা কোনো একটা কিছু ঝামেলা টামেলা হয়েছে, ঝামেলা আছে। তখন ওই কিছু বলে না, ও জাল টানতে 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 আস্তে 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 ওই পাড়ের দিকে বেড়ায় মনে মনে দোয়া দূর পরে। তখন আর বাইস্তা আর ইয়ারে আর চাচা হইলো আর বাইস্তারে বলে কিরে মিলন হয়েছে চল এখন জায়গা মানে তাড়াতাড়ি করে যাইতেছে। মানে আর মিলনে বলে যে কাকা আরেকটা মাছ দো, আরেকটা খেয়া দিয়ে দেবে। পরে ও আবার বলছে না না আজকে আর খেও না, কালকে আবার আমনে, আজকে চল, আজকে বাসায় জায়গা। পরে ওর নিয়ে আহে, বাসায় নিয়ে আয়া পরে ওই দরজা খুললা, মিলন উঠানে আইসা দরজা খোলা মিলনের ঘরের ভিতরে ঢুকা যায়। আর ওইসে ওই নৌকা থেকে মাছটা, ওই নৌকা থেকে আড়িতে করে মাছ টাছ বইরাই না, বস্তা নিয়ে গেছিলো, বস্তার ভিতরে মাছ টাছ বইরাই না, হওয়ার কথা এক বস্তা কিন্তু 3 ভাগের 1 ভাগ মাছ হয়েছে। নিয়ে আসা ঘরের ভিতরে নিয়ে আসার পরে মিলন হচ্ছে ঘরে ঢুকা যায়। আর ওরা হচ্ছে ওই বস্তা সহকারে ওই ঘরের ভিতরে চাচা হচ্ছে মাছ নিয়ে আসার পরে ওর চাচার তো সারা রাতে সব মাথায় ঘুরতেছে, কি হইলো আমার ভাইস্তা কাঁচা মাছ খাইতেছে, এটা কেমনে সম্ভব? তখন হইছে সকালে যখন উঠে করে পোড়া ঘরের সবাই ফজর নামাজের পর নামাজ পড়া গ্রামে সবাই ঘরে সবাই উঠায় যে এরকম তোমরা তো আমার কথা বিশ্বাস করো নাই, মিলন এরকম এমন জায়গায় দেখছি কাকতরা রূপে, তুমি বিশ্বাস করো নাই। এই যে কালকে রাইতে আমরা ডাইকা নিয়ে গেছে মাছ ধরতে, এত একটা ছেঁড়া ওরে দেখি মাছ চাবায় খাইতেছে, তোমরা বিশ্বাস করো নাই। পরে ওর যে আরো চাচারা আরো যে ফুফাতো বাইরে ছিল ওরাও বলে যে এরকম মিলনের এরকম ওরা দেখছি আমরা গাছের উপরে উঠে দিতে এরকম ডুব দিতে। তখন ওদের সবার মাথা টনক টনে না, এখানে তো কোনো ঝামেলা আছে। তখন ওরা পরের দিনে ছিল শুক্রবার আর কি, ওই শুক্রবারে তখন ওদের একটা হুজুর আছে, ওই হুজুরে ওই জুমা পড়াইতে আসে, ওই হুজুরে দেখায়, ওই হুজুরে বলে যে আসলে এখানে কি ঘটনা ঘটছিল, কি হয়েছিল ওর সাথে, কি হয়েছে এরকম এক সপ্তাহ ওর সাথে এরকম অস্বাভাবিক কিছু ঘটতেছে। আর চাচার ঘটনাটা বলে এরকম ওর চাচা দেখছে যে কাকতরার উপরে বসে রয়েছে, আবার দেখে যে চাচার ওই মাছ ধরতে নিয়ে গেছে, চাচার আগাইতে নিয়ে যায়, এরকম ডুব দিয়া উঠে 5-7 মিনিট পরে, তারপরে এরকম ওই ইলিশ মাছ ওই একাই 12-13 টুকরা 10 টুকরা খাইয়া ফেলায়। এখন ইরা কি? তখন ওই হুজুরে আবার জিনের মাধ্যমে তদবির করে, খুব কামেলদার লোক। তখন ওই হুজুরে বলে যে ওই জায়গায় মুড়ি ভাইজা যে নিয়ে আসতেছিল খাইতেছিল ওই চকের ভিতরে, ওরে তখন জিনে আসর করছে, বদ জিনে আসর করছে। কিন্তু ও বাচ্চা মানুষ দেখে আর কোনো খজুরতি এখনো করে নাই, ওরে বদ জিনে আসর করছে আর কি। তো এটা আর কি ওরে অনেক দোয়া কালাম পরে পেরেক টেরেক পুরা বাড়ি বন্ধক টন্ধক দিয়া, পরে ওরে শুকনা মরিচ পুরিয়া নাকের ভিতরে শুঙ্গায়া এরকম ইটি কইরা ওই হুজুরে আর কি ওরে ওইখান থেকে ওই জিনের থেকে ওরে ইয়া করে আর কি, জিনের ওই আসর থেকে ওরে মুক্ত করে। পরে আস্তে আস্তে ও স্বাভাবিক হয়ে যায় আর কি, পরের দিন থেকে স্বাভাবিক হয়ে যায়। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। তো আমি আমার তৃতীয় ও শেষ ঘটনায় চলে যাব আর কি। তো আমার তৃতীয় ঘটনা হচ্ছে এটা হচ্ছে বিক্রমপুরের শ্রীনগর আতাপাড়া ইউনিয়ন। তো এই ইউনিয়নে হচ্ছে এখানে হচ্ছে বিশাল বড় একটা হচ্ছে রাস্তা ছিল, রাস্তার 2 পাশে ছিল চক ধান ক্ষেত। যে রাস্তাটা নিয়ে ঘটনা আর কি,
এই রাস্তার দুই পাশে ছিল চক, ধান ক্ষেত ছিল। তো ধান ক্ষেতের এইখানে হচ্ছে অনেকেই দেখতো অনেক সময় যে বউ ঘুমটা মোড়া দেওয়া বউ যাইতেছে। তারপরে এখানে হয়েছে দেখে দুই পাশে যে তাল গাছ ছিল, তাল গাছে বসা একজন আরেকজনের মাথা আস্তায় দিতেছে। তারপরে ওই তাল গাছের ওইখানে আম গাছের ওইখানে একটা বউ বৈশা রয়েছে। তারপর দেখতো অনেকে ওই রাস্তার ধারে বৈশা বউ এরকম এরকম করে কান্দাছে। তো কেউ যায় যখন জিজ্ঞেস করতো যে তুমি কান্দো কেন, তোমার কি হয়েছে, তখন সে আর কি কিছু বলতো না, সে চুপ করে থাকতো। আর যদি অনেকে জিজ্ঞাসা করতো যে কি হয়েছে, তখন সে বলতো যে কিছু হয় নাই, শুধু এইটুকু বলতো কিছু হয় নাই, এমনি বলতো কিছু হয় নাই। আর এমনি অনেকে দেখতো খালি এরকম এরকম কান্নার শব্দ করতো আর কি, ঘুংরাই কান্নার শব্দ করতো। আবার অনেকে দেখতো এখানে যে আপনার যে এই দুই পাশে দুইটা তাল গাছ ছিল, রাস্তার এই পার একটা ওই পার একটা। অনেকে দেখতো যে তাল গাছে এক তাল গাছে হচ্ছে এক ঠাং দেওয়া, আরেক তাল গাছে আরেক ঠাং দেওয়া। তারপর ওই আরেক তাল গাছে হচ্ছে অনেকে দেখতো ওই তাল গাছ হচ্ছে দুই পাও দেওয়া, এই তাল গাছে হচ্ছে দেওয়া আর কি, মাথা দেওয়া, এরকম দুই সাইডে দুই দেওয়া আর কি, মাঝখান আর কি। যদি কেউ যাইতো তারে আর কি এরকম তার অসুস্থ হইতো, সে তার হইছে আমাশা হইতো, জ্বর হইতো, মানে তার একটা হুদায় জ্বর হয়ে 8-10 দিন অসুস্থ থাকতো, খাইতে পারতো না কিছু, এরকম সমস্যা হইতো। তো ওইখানে হইছে এরকম হইছে যে আর কি আমার ফ্রেন্ড একটা ফোরকান, ও যাইতেছিল ওইখান দিয়ে, ফোরকানের সাথে ঘটনাটা ঘটছে আর কি। ওখান দিয়ে যাইতেছিল, যাওয়ার সময় রাত্রেবেলা যাওয়ার সময় ওইখান দিয়ে ও যাইতেছিল, ও দেখে এরকম আর কি দুই পা দুই দিকে দিয়ে দুই তাল গাছের দিয়ে একটা তাল গাছে পা আর একটা আম গাছে পা, ওই আরেক তাল গাছে হেলান দিয়া বৈশা রয়েছে বড় একটা আর তার চুল হয়েছে বড় একটা মহিলা বৈশা রয়েছে, হ্যাঁ, আর তার চুল হয়েছে একদম মাটি পর্যন্ত নামানো। তো ও আর কি দোয়া কালাম পইরা, আর যাওয়ার তো রাস্তা না, এই পাশে ধান খেত, এই পাশে ধান খেতে বর্ষাকালে থাকে পানি, হ্যাঁ, রাত্রেবেলা যদি সাপ টাপ থাকে তো যাওয়ার রাস্তা না। ও দোয়া কালাম পড়তে ওইখান দিয়ে যায়। যাওয়ার সাথে সাথে যখন উপরে তাকায় তখন ঠাস করে একটা গালে চটকানা মারে, ওই তখন বেহুশ হওয়া জায়গা। ও তখন ওরে জিজ্ঞাসা করে, ও সকালে ওখানে যখন মানুষ যাতায়াত করে ওরে জিজ্ঞাসা করে যে এখানে তোমার কি হয়েছিল, তুমি বেহুশ হয়ে গেছিলা কেন? তখন ওরা বলে এরকম আমি দেখছি এখানে তো দুই পাও দিয়া দুইটা বৈশা ছিল। তখন দেখে যে আমি উপর দিকে তাকাইছি, আমার ঠাস করে চটকানা মারছে। তো এরকম এক একজনের সাথে এক এক রকমের ঘটনা ঘটে। তারপরে আরেক বড় ভাই আছে রুয়েল ভাই, সে ইলিশ মাছ নিয়ে যাইতেছিল ওইখান দিয়ে রাতেবেলা। তো দেখে একটা বউ সাজা গুজা বৈশা রয়েছে, এরকম করে কাঁদতেছে আর কি। তো তখন কুতুয়াল বাসাতে যা জিজ্ঞেস করি যে তুমি এখানে বসে কাঁদতেছো এত রাইতে, যে তুমি কাঁদতেছো তোমার বাড়ি কই, কোন বাড়ি তুমগো? তখন ও আবার এরকম দেখায় কোনো কথা কয় না, এরকম করে আর কি। ও মনে করে যে বোবা টোবা হইতে পারে আর কি। তো অনেকে যখন বেশি কোশ্চেন করে তখন তারা বলে যে ওই বাড়ি। তো এরকম আছে নিয়ে যেতেছিল, তো ওরা আবার বলে যে মাছ দুটা দেয়া যান আমার বোনেরা খাইব, হ্যাঁ, আমার উপরে আমার বোনেরা আসছে, আমার বোনেরা খাইব, মাছ দুটা দেয়া যান। তখন এরকম মানুষ ভয় পাওয়া জায়গা, অসুস্থ হওয়া জায়গা, এরকম একজনের সাথে নানাজনের সাথে ঘটনা ঘটতেছে। তো এরকম হয়েছে আমার এই ফ্রেন্ড ফোরকান আর বড় ভাই বাবু, ওই বাবু হচ্ছে ওইখান দিয়ে একদিন যাইতেছিল, তো ও দেখে রাস্তার ওখানে যে আম গাছটা ছিল, আম গাছটার নিচে একটা লাল শাড়ি পরা একটা মেয়ে বসে এরকম বসে সে কান্না করতেছে, মানে গুংরায় কান্দাছে। তো ও আবার যা জিজ্ঞাসা করে যে আপনাকে বাড়ি কই, আপনি বইয়া বইয়া কান্দাছেন কেন, মাথা নিচে দিকে দেয় কান্দাছে। ও জিজ্ঞাসা আপনি এরকম কান্দাছেন কেন? তখন ও বলে যে, তখন তিনটা আবার জিজ্ঞাসা করে, তখন ওই বলে যে এমনি কান্দাছি। তখন ও আবার অনেক ইয়া ছিল, ও রাতে আবার মিষ্টির পোলটা ছিল। তখন বউ আবার বলে যে আপনার মিষ্টির পোলটা দেন, আমার বোনেরা খাইবে, আমার বোনেরা আছে উপরে।
তখন বললো ঠিক আছে, মিষ্টির পোলাটা ও আবার একটু অনেক কিছু জানতো আর কি, ও বুঝতে পারছে এখানে কোনো একটা ঝামেলা আছে, কোনো একটা কিছু আছে, আগে পরে শুনছে, তো আবার অনেক কিছু জানতো আর কি। ও হচ্ছে ইয়ানা, মানে মুফতি বা ইয়ানা, কিন্তু ও অনেক কিছু জানতো, এসব সম্পর্কে অনেক কিছু জানতো। তখন ও হয়েছে ওই জিজ্ঞাসা করে যে কি হয়েছে আপনি এরকম এখানে বসে বসে কান্দাছেন কেন? তখন ও বলে যে আমার ওই ফকির বাড়িতে আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমার আগে একটা বিয়ে হয়েছিল যে যার কারণে হইছে আমি যার কারণে এটা বাসরাইতে যেদিন আমার বিয়ে হয় ওই দিন হইছে বরপক্ষ যায় না যায়, আমার আগে একটা বিয়ে হয়েছিল, এই জন্য আমার বিয়া ভেঙে গেছিলো, আর খালি আমার বিয়া ভেঙে যায় এর লেগে আমি এই আম গাছের এখানে গলায় জড়িয়ে দিছি, এটা আর কি ওরে বলে বইলা মুখ আর কি ওরা দেখে যে ও বউ সাজে আর কি। তখন ওরা কোনো ক্ষতি করে না, তখন ওরা ওইখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে তখন ওইখান দিয়ে আবার এরকম আরেকজনের সাথে সেম এরকম ঘটে যে ওইখানে লাল শাড়ি পরে বসে আছে, তো যাওয়ার সময় দেখে যে এখানে লাল শাড়ি পরে, কিন্তু ওরা কোনো ভয় কিছু বলে না। আবার ওইখানে দেখে যে তাল গাছ আছে, মানে ওখানে লাল শাড়ি পরে যে বসে আছে সে ভালো জিন আর কি, সে হচ্ছে আত্মহত্যা করে আর কি, পরে কিন্তু ওখান দিয়ে তার আত্মা ঘোরাঘুরি করে। আর যে হইছে ওই ওখানে আরো দুটা থাকতো পেতনি আর কি, তো ওরা হইছে যে মানুষরা আর কি ডিস্টার্ব করতো, কাউরে থাপ্পড় মারতো, কেউ চটকানা মারতো, এরকম ইয়া করতো আর কি। তো এরকম আবার আমরা ওইখানে আরেকজন বড় ভাই ছিল ইব্রাহিম ভাই, তো ওরা আর কি ওইখানে ওদের সাথে ওরা হচ্ছে ঢাকা থেকে অনেকদিন পরে গ্রামের বাড়িতে বেড়াতে যায়, তো ওরা দেখে এরকম যে ওইখানে ওই তাল গাছের উপরে দুই সাইডে দুই পা দিয়া একজন বৈশা রয়েছে, আর পিছন দিয়া আরেকজন হয়েছে তার চুল আস্তায় দিতেছে, মানে শরীর একদম চিকন লম্বা, চুল কাটিছে, তাদের চুলগুলো হচ্ছে মাটি পর্যন্ত পড়ে গেছে আর কি, মাটি পর্যন্ত ঝুলা আছে। তখন হয়েছে এগুলো দেখে তো ভয় পাওয়া যায়, তারা হচ্ছে ঘুইরা চকের দিকটা নামে ধান কাতের ওখানে যাইব। তখন তারা ধান কাতের ওইখানে যা দেখে যে তারা ওই গাছ থেকে নেমে ধান কাতের ওখানে দেয়, তাদের উপর তার ডেঙ্গা চলে গেল আর কি, ওই ছায়াগুলা ইয়াগুলা একটা ছায়া হয়ে তাদের উপর তার ডেঙ্গা চলে গেল। তো তারা পরিবারের লোকজন ছিল, তারা ওইখানে গেল, যাওয়ার পরে বলার পরে এটা তো গ্রামের সবার এরকম সমস্যা করতেছে, তখন এটার সমাধানটা কি করা যায়। তখন তারা একজন ওইখানে ইব্রাহিম নামে একটা ফকির ছিল আর কি, নাম করা ফকির, তারা বললে যে এখানে তো দুইটা আত্মা এরকম সমস্যা হইতেছে, এখানে কি করা যায়। এখানে হচ্ছে ওই যে তখন সে ওই ইব্রাহিম হুজুরও আবার তার সে জিনের মাধ্যমে আর কি ইটি করে, নিজে একজন নাম করা ফকির আর কি, সে আর কি দেখা গেছে এরকম ফকির যে তার ওই কেউ তার একজন হচ্ছে ভয় পাইছে, তার দিকে এলে ওই পোড়া টোরা খাইলে তার ভয় কেটে যায়। একজনের হচ্ছে দেখা গেছে যে কুকুরে কামড় দিয়েছে, তার কাছে গেলে আর ওইটা করা লাগে না। একজনের ঘা পচে ওখানে ইনফেকশন হয়ে গেছে, তার কাছে সে দোয়া পুরা ফুদিলে মানে তার ওইখানে আর কিছু করা লাগে না। অনেক অপারেশনের রোগী ওইখানে ভালো হয়ে গেছে, তার কাছে গিয়েও ভালো হয়ে গেছে। তো সে আর কি বলে যে এখানে যে বউটা ছিল, বউটা যে ফাঁসি দেওয়া মারা গেছে, সে হচ্ছে একজন ও কারো ক্ষতি করে না, ওর এর আগে একটা বিয়ে হয়েছিল, এই জন্য আর কি ওর বারবার খালি বিয়ে ভেঙে যায়, বিয়ে হয়েছিল দেখে। তো এটা গোপন রাখছিল, তো যে ছেলের কাছে গোপন রাখছিল, তো ওই ছেলে বিয়ার আসর থেকে চলে যায়, এই জন্য আর কি ও গলায় দড়ি দেয়, এইখানে আম গাছে আত্মহত্যা করছে। যে পেতনিগুলা ছিল ওইখানে খারাপ পেতনিগুলা, ওরা হয়েছে মানুষকে আর কি ডিস্টার্ব করতো, এখানটা গেলেই বা একা ওরা পেলেই ডিস্টার্ব করতো। তো ওই হুজুর হয়েছে ওইখান দিয়ে পুরাটা রাউন্ড করে দিয়া দোয়া পইরা চারপাশে ওইটা বান দিয়া বেড়া দিয়া বান দিয়া পুরাটা বন্ধ করে দেয়। এরপর থেকে ওই গ্রামে আর কোনো সমস্যা হয় নাই। তো এই ছিল আমার তৃতীয় ও শেষ ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলাম আমাদের আজকের প্রথম যে অতিথি, তার কাছ থেকে বেশ কিছু স্টোরি, ভীষণ ভালো লাগছিল। এবং আমি দেখছিলাম যে কমেন্টে অনেকেই রয়েছেন, তো উনি তো চলে যাচ্ছেন, ওনার পরে আরেকজন বন্ধু আসবেন, এই ফাঁকে আমি বেশ কিছু কমেন্ট পড়ে নিতে চাই আপনাদের, ঠিক আছে? চলুন কিছু কমেন্ট পড়া যাক। প্রচুর কমেন্ট জমেছে আজকে, মানে আমার বন্ধুরা আমাকে শুনছে, ভালো লাগছে কিন্তু ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে যখন আপনারা শোনেন আবার রেসপন্স করেন। এটা একটা আনন্দের ব্যাপার একটা উপস্থাপকের জন্য আসলে, যে তার অনুষ্ঠানটা অনেকে শুনছে বা দেখছে এবং সেটা
সেটা ফেসবুকের কল্যাণে আবার আমরা দেখতেও পাই। বাহ, বেশ ভালো। মমতাজ রয়েছেন আমাদের সাথে, জয়েন করেছেন আমাদের সাথে আরও অনেক অনেক বন্ধু, যেমনটা এমডি ইফতাব বলেছেন, উদয় ভাই ভূত স্টুডিও অনুষ্ঠানটা ভালো লাগে আমার, ভৌতিক অনুষ্ঠান শোনার একটা অন্যরকম মজা আছে, সত্য। অর্পা লিখেছে হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? নাদিয়া লিখেছেন আমার কাছে আপনার অনুষ্ঠান ভালো লাগে। ধন্যবাদ নাদিয়া, শুনে আমারও ভীষণ ভালো লাগলো। ঐশী বলেছেন আমি আপনার আড্ডা উইথ উদয়টা মিস করি, আমিও মিস করি, আসলে সময় সুযোগ অনেক কিছুই কমে গিয়েছে, যার কারণে হয়তো ওই অনুষ্ঠানগুলো করা হয় না, বাট দেখি না কি করা যায় সামনে। জয়েন করেছেন মাসুমা ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসনিয়া বলেছেন আমার ভালো লাগে, তোমাকে ভূত স্টুডিও অনুষ্ঠানে নিয়মিত এসো, আমি তো আসার চেষ্টা করছি, তোমাকেও আমার খুব ভালো লাগলো, থেকো আমার পাশে। জয়েন করেছেন আমাদের সাথে মোবাশ্বের মুবিন, তিনি যুক্ত হয়েছেন এবং বলছেন আমি এই অনুষ্ঠানে আসতে চাই, আমার কাছে বেশ কিছু ঘটনা আছে। অবশ্যই আসতে পারেন, নিয়মটা বলে দিচ্ছি। আপনার কাছে থাকা মোবাইল ফোন তার মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন। প্রথমে RBS স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে, ঠিক আছে? এরপর আমাদের টিম মেম্বাররা নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করবে 2-1 দিনের মধ্যেই। আপনি তাকে ফোনের প্রথমে স্টোরিগুলো শোনাবেন, তার যদি মনে হয় যে হ্যাঁ স্টোরিগুলো প্রচারযোগ্য, নিশ্চয়ই আপনাকে ইনভাইট করবে আগামী এপিসোডে। মনে রাখবেন ভূত স্টুডিও কিন্তু এখন ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে একযোগে 94.4 ফ্রিকোয়েন্সিতে শোনা যায়, এবং ফেসবুকে দেখা যাচ্ছে www.facebook.com/jago.fm এর পেজে, এবং একই সঙ্গে আমার পেজ www.facebook.com/rjudoy, যেটা ফেসবুকে rjudoy দিয়ে সার্চ করলে অনেকগুলো আগডুম বাগডুম ঘোরাডুম পেজ আসবে। আপনি শুধুমাত্র ব্লু টিক দেয়া ভেরিফাইড পেজটাতে কানেক্টেড থাকেন, এটা আমার একটা রিকোয়েস্ট, কারণ আজকাল দেখা যায় আমার ফেক